হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 5 সুব্রত দত্ত অনুশীলনী 23 নিয়ে আলোচনা। তো অনুশীলনী 23-এর আগের ক্লাসে আমরা 13 পর্যন্ত অঙ্কগুলো যত সম্ভব কমপ্লিট করেছিলাম। 13 না হয়তো 12, ঠিক আছে, 12 পর্যন্ত অঙ্কগুলোকে স্টার্ট করেছিলাম, ঠিক আছে। তো আজকে 13 থেকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে। তো আজকে স্টার্ট করছি 13 দাগ থেকে। দেখো 13 দাগের অঙ্কটা কী বলছে আমি তোমাদেরকে প্রথমে পড়ে শোনাচ্ছি। দেখো বলছে 5 কিগ্রা চালের মূল্য 75 টাকা এবং 3 কিগ্রা গমের মূল্য দেওয়া আছে 36 টাকা, ঠিক আছে। 5 কিগ্রা গমের মূল্য, এই চালের মূল্য দেওয়া আছে, আর 3 কিগ্রা গমের মূল্য দেওয়া আছে। বলছে একজন কৃষক 28 কিগ্রা চাল বিক্রি করে সেই টাকায় 14 কিগ্রা গম ক্রয় করে, মানে গম কেনেন। তার কাছে কত টাকা নগদ থাকবে? চলো অঙ্কটা প্রথমে একটা বুঝে নিই কী বলতে চাইছে আর কি বার করতে হবে আমাদেরকে। প্রথম কথা হচ্ছে, এক ব্যক্তি আছে, তো এক কৃষক আছে, ব্যক্তি বলছি, এক কৃষক আছে। 13 অঙ্ক এটা, 13 অঙ্ক। এক কৃষক আছে, তো 5 কিগ্রা, তিনি 28 কিগ্রা চাল কিনেছে, এই বিক্রি করেছেন বলছেন, তাই তো? 28 কিগ্রা চাল বিক্রি করেছেন। তো প্রথম কথা আমাদের এখানে ফার্স্ট কাজ হবে কি, যে 5 কিগ্রা চালের মূল্য দেওয়া আছে, ওখান থেকে 1 কিগ্রা চালের মূল্য বের করা। আবার 3 কিগ্রা গমের মূল্য দেওয়া আছে, ওখান থেকে 1 কিগ্রা গমের মূল্য বের করা, ঠিক আছে। আমরা এখানে দেখো কিভাবে করছি। তোমরা ছক করেও করতে পারো অথবা ডাইরেক্টও করতে পারো, ঠিক আছে। ছক করেও করতে পারো, ডাইরেক্টও করতে পারো, খুব সোজা ব্যাপার। কিন্তু যেমন দেখো এখানে আমাকে বলে দিয়েছে 5 কিগ্রা, আমি এটা লিখছি। দেখো প্রথমে 5 কিগ্রা গমের, এই গমের বলছি চালের মূল্য হচ্ছে 75 টাকা। চালের মূল্য কত? সমান 75 টাকা। তাহলে আমাকে বলো তো 1 কিগ্রা চালের মূল্য কত হবে? তো অবশ্যই কম হবে, 5-এর থেকে 1 কম, তাহলে 1 কিগ্রা চালের মূল্যও কম হবে। তাহলে কী করতে হবে? কম হলে আমাদের ঐকিক নিয়মে ভাগ করতে হয়, যত ভাগ 5। তাহলে 5 15 75, তাহলে 15 টাকা। তাহলে 1 কিগ্রা চালের মূল্য আমরা কত টাকা পেয়ে গেলাম? 15 টাকা পেয়ে গেলাম। এবার আমি কি করব, তিনি কত কিগ্রা চাল বিক্রি করেছেন? 28 কিগ্রা। তাহলে 28 কিগ্রা চাল তিনি বিক্রি করে কত টাকা পেয়েছেন সেটা আমরা বার করে দেবো। তাহলে 28 কিগ্রা চালের মূল্য এখান থেকে আমি বার করে নিচ্ছি। দেখো যে 28 কিগ্রা চালের মূল্য নিশ্চয়ই তাহলে বেশি হবে। তাহলে কত করতে হবে? 15-র সঙ্গে আমাকে 28-কে গুণ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাব যে তিনি কত টাকা পেয়েছিলেন চাল বিক্রি করে। তাহলে 28-এর সঙ্গে এখানে 15-কে আমরা নিচে গুণ করে নিচ্ছি। 50টা 40-এ 0, হাতে থাকে 4, তাই তো? 50টা 40-এ 0, হাতে থাকে 4, 5 দিয়ে 10 আর 4 14, নিচে হচ্ছে 28 হবে। 0 8 আর 4 12, 2 হাতে থাকে 1, 2 রেখে 3, 3 রেখে 4, তাহলে কত হচ্ছে? 420 টাকা, ঠিক আছে। 420 টাকা হচ্ছে। 8 আর 4 12, 2 হাতে 1, 2 রেখে 3 রেখে 4। এই 820 টাকা তিনি কি করেছেন? যে চাল বিক্রি করেছেন, কত কিগ্রা চাল বিক্রি করেছেন? 28 কিগ্রা চাল বিক্রি করে 420 টাকা পেয়েছেন, ঠিক আছে। এবার দেখো, এবার কি বলছে, তিনি 14 কিগ্রা গম ক্রয় করেন। 14 কিগ্রা গম ক্রয় করেন মানে কেনেন, ভালো করে বোঝো। ক্রয় করেন মানে কিনছেন। তো প্রথম কথা আমাকে জানতে হবে 1 কিগ্রা গমের মূল্য কত, তবে আমরা 14 কিগ্রা গমের মূল্য বার করতে পারবো। তাহলে আমাকে এখানে বলে দিয়েছে প্রশ্নে 3 কিগ্রা গমের মূল্য 36 টাকা। এটা লিখছি, দেখো এটা বলে দিয়েছে যে 3 কিগ্রা গমের মূল্য সমান হচ্ছে 36 টাকা। তাহলে আমাকে বলো তো 1 কিগ্রা গমের মূল্য কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কম হলে ভাগ করতে হবে কত দিয়ে? এখানে 3 দিয়ে ভাগ করবো। তাহলে কত হচ্ছে? 3 12 36, তাই তো? তাহলে 12 টাকা, ঠিক আছে, 12 টাকা। তাহলে 1 কিগ্রা গমের মূল্য কত? 12 টাকা। তো আমাকে এখানে 14 কিগ্রা তিনি গম কিনেছেন, তাহলে 14 কিগ্রা গমের মূল্যটা বার করে নিতে হবে। তাহলে বের করে নিই যে 14 কিগ্রা গমের মূল্য তাহলে কত বেশি হবে? তাহলে 12 গুণ 14, এটা করলে টাকাটা পেয়ে যাবো। তাহলে 14-র সঙ্গে 12-কে গুণ করে ফেলো, 14 2 28 হয়, 4 এখানে 1, তাহলে এখানে 8, এখানে 6, এখানে 1, 168 টাকা হচ্ছে, 168 টাকা,
তো প্রশ্নটা এবার ভালো করে বুঝবে। আমাদের যা করার করা হয়ে গেছে, তার কাছে এখন কত টাকা আছে এটা আমাকে বার করতে হবে। তার কাছে মানে ওই কৃষকের কাছে কত টাকা আছে। প্রথমে দেখো আমরা, তিনি বলেছেন কি 28 কিগ্রা গমকে, এই চালকে তিনি বিক্রি করেছেন। 28 কিগ্রা চাল বিক্রি করে কত টাকা পেয়েছেন? 420 টাকা। তাহলে ওই কৃষকের কাছে, কৃষক গম বিক্রি করে কত, এই চাল বিক্রি করে পেয়েছিলেন 420 টাকা, ঠিক আছে। ওই 420 টাকার মধ্যে তিনি কি করেছেন? 14 কিগ্রা গম কিনেছেন। তার দাম কত? 168 টাকা। তাহলে তার কাছে এখন কত টাকা থাকবে? তাহলে ওই কৃষকের কাছে থাকবে, আর ওই কৃষকের কাছে থাকবে সমান টোটাল পেয়েছিল 420 টাকা, তার মধ্যে গম কিনে ফেলেছে 168 টাকা। তাহলে 168কে আমি বিয়োগ করে দেবো, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে 420 থেকে 168কে বিয়োগ করো। 8 কত 10, 2 10, হাতে থেকে 1, সেটাকে 7, 7 কত 12, 5 12, হাতে থেকে 1, 1 2, 2 কত 4, 2 4, তাহলে কত হচ্ছে? 252 টাকা, ঠিক আছে। তাহলে ওই ব্যক্তির কাছে এখনও আর কত টাকা আছে? 252 টাকা আছে। কীভাবে পেলাম? এইভাবে পেলাম, ঠিক আছে। তো দেখো, আমাকে বইয়েতে কী বলে দিয়েছিল? আমাকে 5 কিলো চালের মূল্যটা বইয়ে বলে দিয়েছিল 75 টাকা। আমি সেখান থেকে 1 কিলোগ্রাম চালের মূল্য আমরা বার করেছি, ঠিক আছে। আর বলে দিয়েছিল 3 কিগ্রা গমের মূল্য হচ্ছে 36 টাকা। সেখান থেকে আমরা 1 কিলোগ্রাম গমের মূল্য বার করেছি কত টাকা? 12 টাকা। তাহলে তিনি কি করেছিলেন? বলেছিলেন যে ওই ব্যক্তিটা 28 কিগ্রা চালকে বিক্রি করে দেয়। 28 কিগ্রা চাল বিক্রি করছেন মানে কি? 28 কিগ্রা গমের মূল্য আমাকে জানতে হবে। 1 কিগ্রার জানি, 28 কিগ্রার বার করা খুব সোজা, গুণ করে দিয়েছি। দেখো 420 টাকা হয়েছে, মানে এই টাকাটা তিনি পেয়েছিলেন। এই 420 টাকার মধ্যে তিনি খরচা কী করেছেন? খরচা বলতে তিনি 14 কিগ্রা গমকে কিনেছেন। তাই 14 কিগ্রা গমের দাম কত সেটা আমি বার করে নিয়েছি। 1 কিগ্রার জানতাম 12 টাকা, তাহলে 14 কিগ্রার দাম 168 টাকা হয়েছে। তাহলে কৃষকের কাছে গম কেনার পর কত টাকা পড়ে রইল? টোটাল ছিল আগে 420, তার থেকে 168 টাকা বাদ দিয়ে দিয়েছি, তাহলে 252 টাকা আর কৃষকের কাছে পড়ে রইল। এইভাবে এটাকে করতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে। 13 দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। চলো এবারে আসবো আমরা 14 দাগের অঙ্ক। তার আগে অঙ্কটা আমরা মুছে দিই। দেখো 14 অঙ্কটা কী বলছে আমি একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যে 6 মিটার কাপড়ের দাম 75 টাকা হলে 50 টাকায় কত দৈর্ঘ্যের কাপড় পাওয়া যাবে? এটা খুব সোজা ব্যাপার। কি বার করতে দিয়েছে বলো তো? কাপড়ের পরিমাণ, মানে কত দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য বার করতে দিয়েছে, ঠিক আছে। চলো একদিকে যেটা বার করতে দেয় সেটা ডান দিকে লিখতে হয়, যেমন আমরা করছিলাম। এটা ছক করে ফেলছি। দেখো অঙ্কটা, কাপড়ের দৈর্ঘ্য বার করতে দিয়েছে, তাহলে কাপড়ের দৈর্ঘ্যকে ডান দিকে লিখছি। কাপড়ের দৈর্ঘ্য কোন এককে দেওয়া আছে? দেখো মিটার এককে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি দেওয়া আছে? টাকা দেওয়া আছে, বা কাপড়ের মূল্য বা কাপড়ের দাম, যাই খুশি লিখতে পারো। কাপড়ের দাম, ব্র্যাকেটে কি লিখব? মূল্য, ঠিক আছে। তাহলে কত মূল্য? তো 6 মিটার কাপড়ের দাম 75 টাকা। 6 মিটার কাপড়ের দাম বলে দিয়েছে 75 টাকা। তাহলে বলছে যে 50 টাকায়, মানে 50 টাকায় কত মিটার কাপড় আমরা পাবো, এটা আমাকে হিসাব করতে হবে। দেখো খুব সোজা অঙ্ক। তো এখান থেকে দেখে দেখে লিখবো, যে লিখবো কি 75 টাকায় কাপড় পাওয়া যায় সমান কতটা? 6 মিটার কাপড়, 6 মিটার কাপড়, ঠিক আছে। তাহলে তুমি আমাকে বলো 1 টাকায় কাপড় কতটা পাওয়া যাবে? সবসময় ঐকিক নিয়মে একে বার করতে হবে। আমি আগের ক্লাসেও বলেছি, এখনও বলছি, যে কি 1 টাকায় তাহলে কম কাপড় পাওয়া যাবে না বেশি কাপড় পাওয়া যাবে? 75 টাকায় যা কাপড় পাওয়া যাচ্ছে 1 টাকায় তার থেকে অনেক কম পাওয়া যাবে। তাহলে কম হলে আমরা কি করব? ভাগ করব। তাহলে 6 ভাগ কাকে? 75কে, এত মিটার কাপড়। আচ্ছা এবার বলো 50 টাকায়, 1-এর থেকে 50 নিশ্চয়ই বেশি, তাহলে বেশি টাকায় বেশি কাপড় পাওয়া যাবে। তাহলে কী করবো? গুণ করে দেবো। তাহলে 6 ভাগ 75 গুণ 50, এই ক্যালকুলেশনটা করলেই হয়ে যাবে। তাহলে 6 গুণ
50 যেটা গুণ আছে উপরে রাখবো, যেটা ভাগ আছে সেটা নিচে পাঠিয়ে দেবো। হলো? বোঝা গেল কী করলাম? বোঝা যাচ্ছে তো? 5 দিয়ে কাটো, দেখো 5 15 75, 5 10 50, আবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, আবার 3 দিয়ে কাটছি, 3 2 6, 2 2 4, 4 মিটার। ঠিক আছে, তাহলে 50 টাকায় কতটা কাপড় পাওয়া যাচ্ছে? আমার 4 মিটার কাপড় পাওয়া যাচ্ছে। ক্যালকুলেশন বুঝেছো? কী করলাম? 5 দিয়ে কেটেছি, 5 15 75, ঠিক আছে, 5 10 50, আবার 5 দিয়ে কাটছি, 5 3 15, 5 2 10, এবার 3 দিয়ে কেটেছি, 3 1 3, 3 2 6, এখানে 2 পড়ে আছে, তাহলে 2 2 4 হয়ে গেছে। 4 মিটার কাপড় পাওয়া যাবে। 14 অঙ্কটা বুঝতে পেরেছো কিনা দেখ। 14 অঙ্কটা কিন্তু খুব সোজা অঙ্ক, এইভাবে কিন্তু সলভ করতে হবে। আশা করছি বুঝতে পেরেছো। বসে যাক তাহলে। আচ্ছা, এবারে যেটা আসবো, এবার যে অঙ্কটা আসবো এটা হচ্ছে 15 দাগের অঙ্ক। তো 15 দাগের অঙ্কটা কী বলছে দেখো। 15 দাগের অঙ্কটা একটু ইউনিক টাইপের অঙ্ক। দেখো কীভাবে এটাকে করবো সলভ। বলছে একটি সম্পত্তি 9.10 মূল্য 6,543 টাকা, ওই সম্পত্তির 3/8 মূল্য কত? তো যখন এইরকম ধরনের ভগ্নাংশ দেওয়া অঙ্ক তোমরা দেখতে পাবে, তখন তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশটা কীরকম ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ। যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে নিয়মটা একটু চেঞ্জ হয়ে যাবে। মানে আমরা এতক্ষণ ধরে যে অঙ্ক করছিলাম, মানে যে নিয়মে করছিলাম, যে বাড়লে গুণ করছিলাম, কমলে ভাগ করছিলাম, কিন্তু প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম কি হয়? বাড়লে ভাগ হয়, কমলে গুণ হয়। ঠিক আছে, এখানে কি আছে? কোন ভগ্নাংশ আছে? স্যার প্রকৃত অপ্রকৃত বুঝবো কী করে? খুব সোজা ব্যাপার। যখন তোমরা দেখতে পাবে যে লবটা ছোট কার থেকে? হরের থেকে, সেই ভগ্নাংশটাকে আমরা কি বলতে পারবো? প্রকৃত ভগ্নাংশ বলতে পারবো। কি ভগ্নাংশ বলবো? প্রকৃত ভগ্নাংশ বলবো। মনে থাকবে, যে ভগ্নাংশের লবটা কি ছোট হবে কার থেকে? হরের থেকে, সেই ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখো লবটা হচ্ছে 5, হরটা হচ্ছে 7। দেখো লবটা ছোট হরের থেকে, তাহলে এই 5/7 এই ভগ্নাংশটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা, এর যে মানটা হয়, এই যে মান সর্বদা 1-এর কম বা 1-এর থেকে ছোট হয়। 1-এর থেকে কি হয়? ছোট হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, 1-এর থেকে সর্বদা ছোট হয়। ঠিক আছে, তুমি ভাগ করে দেখো, এটাকে ভাগ করতে যাবে যখন তোমাকে দশমিক বসাতে হবে, দশমিক বসিয়ে যখন অঙ্ক করবে তার মানে সেটা 1-এর থেকে কম হবে নিশ্চয়ই। ঠিক আছে, আচ্ছা, আর অপ্রকৃত ভগ্নাংশ স্যার ধরো এরকম আছে, 7/5 আছে। দেখো এটা লব, এটা হচ্ছে হর। যখন ভগ্নাংশের কি হরের থেকে লবটা বড় হয়, মানে লবটা বড় হয় হরের তুলনায়, সেই ভগ্নাংশটাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ। মনে থাকবে, ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের মান, এর যে মান বেরোবে সেটা হচ্ছে 1-এর বড় হবে বা বেশি হবে, 1-এর থেকে বেশি হবে। বুঝতে পেরেছো? এই কটা জিনিস তোমাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে। আশা করছি বোঝা যাচ্ছে কি বললাম। ঠিক আছে, আর যখন এরকম প্রকৃত ভগ্নাংশ পাবে তখন কি বললাম? ঐকিক নিয়মের ক্ষেত্রে নিয়মটা শুধু একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? যেটা করছিলে তার উল্টো কাজ করবে, মানে কমলে গুণ করব, বাড়লে ভাগ করব। ঠিক আছে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তাহলে স্যার আমার বইয়েতে যে অঙ্কগুলো দেওয়া আছে সেই ভগ্নাংশ কি? 9-10 দেওয়া আছে, 3-8 দেওয়া আছে। তোমার বইয়েতে দেখো 9-10 দেওয়া আছে, আর একটা দেওয়া আছে 3-8 না কত? 3-8। তোমরা দেখি ভালো যে এই ভগ্নাংশ দুটো কি ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? ভালো করে দেখো, লবটা ছোট আছে হরের থেকে, তাহলে লব ছোট থাকলে হরের থেকে সেই ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এটার ক্ষেত্রেও তাই। তাহলে এই দুটো ভগ্নাংশই হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ, যাদের মান 1-এর থেকে কম। ঠিক আছে, চলো এবার অঙ্কটা করি, তাহলে বুঝতে পারবে কীভাবে হচ্ছে। এটুকু শুধু একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, কি বার করতে দিয়েছে আর কি দেওয়া আছে দেখি। আমাদের বলছে যে ওই সম্পত্তির 3/8 মূল্য কত? ঠিক আছে, এত অংশের মূল্য এত টাকা। তাহলে আমার কাছে সম্পত্তির মূল্য জানতে চেয়েছে। তাহলে সম্পত্তির মূল্য যেহেতু জানতে চেয়েছে, সেটা আমরা ডান দিকে লিখবো এটা। ঠিক আছে, সম্পত্তির মূল্য, সম্পত্তির মূল্য টাকাতে দেওয়া আছে, এককটা লিখে দিচ্ছি একটু। ঠিক আছে, আর দেওয়া আছে কি? সম্পত্তির পরিমাণ, সম্পত্তির পরিমাণ কিসে দেওয়া আছে? কোন এককে দেওয়া আছে? এটা তোমাকে দেওয়া আছে
অংশ, ঠিক আছে, অংশতে বলে দিয়েছে তোমাকে, ঠিক আছে। তাহলে দেখো এবার সাজিয়ে ফেলি। 9/10 অংশের মূল্য কত? 9/10 এই অংশের মূল্য 6,543 টাকা, 6,543 টাকা। আচ্ছা, আর কি জানতে চেয়েছে? আর কি বলে দিয়েছে? আর বলে দিয়েছে 3/8 অংশের মূল্য কত হবে, 3/8 অংশের মূল্য কত হবে এটা জানতে চেয়েছে। চলো এটা করা যাক এবারে। এটা করবো কি করে? তো যেমন করছিলাম সেইভাবেই করবো। দেখো যে লিখবো কি 9/10 অংশের মূল্য সমান 6,543 টাকা। তাহলে এক অংশের মূল্য কম হবে না বেশি হবে সেটা আমাকে বলো। আমি যেগুলো বললাম সেই কথাগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে এখানটা বুঝতে পারবে, না হলে কিচ্ছু বুঝতে পারবে না। 9/10 অংশের মূল্য হচ্ছে মানে সম্পত্তির একটা পরিমাণ 9/10, এই 9/10 অংশের মূল্য হচ্ছে 6,543 টাকা। তাহলে এক অংশ সম্পত্তির মূল্য বেশি হবে না কম হবে। এবার তোমাকে একটা জিনিস ঠিক করতে হবে যে 9/10 না 1/1, 9/10 না 1, কোনটা বড় আর কোনটা ছোট। ভালো করে দেখো, আমি প্রথমবার বললাম এটা কি ভগ্নাংশ। 9/10টা, 9/10টা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ, আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর থেকে ছোট হয় বা কম হয়। তাহলে এটা ছোট, এটা বেশি, তাহলে কম অংশের মূল্য যে টাকা হবে বেশি অংশের মূল্য তার থেকে বেশি হবে। তাহলে 9/10 থেকে 1 যেহেতু বেশি, তাহলে বেশি অংশের মূল্য বেশি টাকা হবে। আর বেশি হলে আমরা কি করি? বেশি হলে কি করি? গুণ করি। কিন্তু এখানে করব না, এখানে করব না, এখানে কি করব বলেছি? ভাগ করব। বেশি হলে এখানে ভাগ করব। তাহলে যেটা লেখা আছে সেটা লিখে 6, 5, 4, 3 এখানে কি করব? ভাগ করব। ভাগ চিহ্ন দিয়ে কত? 9/10কে লিখব এত টাকা। দেখো এই লাইনটা বোঝা গেল কিনা, আমি কি করলাম কাজটা ভালো করে দেখো, ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ, এখানে দেখো 9/10 থেকে 1 যেহেতু বড়, তাহলে বেশি অংশের মূল্য বেশি টাকা হওয়া দরকার। আমি বলেছি কি যখন এরকম এই প্রকৃত ভগ্নাংশ থাকবে তখন নিয়মটা চেঞ্জ হবে, মানে আগে যেটা করেছি তার উল্টো কাজটা করব। আগে আমরা বাড়লে গুণ করেছি, এখন বাড়লে ভাগ করব, তো ভাগ করে দিয়েছি, ঠিক আছে। এবার আমাকে বার করতে হবে 3/8 অংশের মূল্য। এই যে 3/8 দেওয়া আছে, তাহলে লিখব কি 3/8 অংশের মূল্য সমান। আচ্ছা এবার আমাকে ভেবে বলো তোমরা, 1 বড় না 3/8 বড়? এবার এই দুটোর মধ্যে তুলনা করো, 1 বড় না 3/8 বড়? অবশ্যই 1 বড় 3/8 থেকে। 3/8টা হচ্ছে একটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1-এর কম হয়। তাহলে আমরা কি করতে পারি যে 3/8 অংশের মূল্য নিশ্চয়ই কম হবে, কম অংশের মূল্য কম হয়। তাহলে কম হলে আমরা এখানে কি করব? ভাগ নয়, এখানে গুণ করব। তাহলে যেটা আছে সেটা লিখছি 6, 5, 4, 3 ভাগ 9/10 গুণ কত? 3/8। চলো এটাকে কীভাবে কাটাকুটিটা করছি ভালো করে বোঝো। 6, 5, 4, 3 এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দেবো, আমরা সরলে শিখেছি, দিয়ে ভগ্নাংশটাকে উল্টে দেবো, আর এটা যেমন আছে তেমন রেখে দেবো। হলো এই পর্যন্ত। এবার এটাকে কাটাকুটি করলে আমার আনসার চলে আসবে। তো দেখো এই দিয়ে কাটছি, 3 3 9, 3 দিয়ে যদি এটাকে কাটি কত হচ্ছে দেখো, 3 2 6, 3 1 3, 4 5, 3 8 24, 3 1 3। আচ্ছা আর কিছু দিয়ে কাটা যাবে? 8 দিয়ে যাবে কি? আচ্ছা 2 দিয়ে যাবে কি? 2 দিয়ে তো যাবে না। 8 দিয়ে যদি কাটা যেত দেখতে পারতাম। 4 দিয়ে যাবে কি? 4 5 20, 4 4 16 17 18, 21। 4 দিয়ে কাটা যাচ্ছে না, এটাকে কাটা যাচ্ছে না। তাহলে আচ্ছা আমি একটা কাজ করছি, তাহলে 2 দিয়ে এটাকে কেটে দিচ্ছি। 2 4 8, 2 5 10, ঠিক আছে। তাহলে আর কাটা যাচ্ছে না, এটা যেহেতু 4 দিয়ে, 4 5 20 হচ্ছে, 18 হচ্ছে, মানে 4 4 16, 17 18 2 21, 4 দিয়ে তো 21কে যায় না, তাহলে উপরটাকে গুণ করে দিচ্ছি, উপরটাকে গুণ করছি, উপরটাকে গুণ করছি। 21 81 গুণ 5, নিচে হচ্ছে 4। তাহলে করলে কত হচ্ছে? 5 1 5, 5 8 40 0, আর 4, 5 1 5 আর 4 9, 5 2 10, নিচে হচ্ছে 4। তো এটাকে আমাকে ভাগ করতে হবে। চলো ভাগটা করা যাক, তাহলেই আমার আনসার চলে আসবে। এই 5টাই করছি, 4 দিয়ে 10 9 0 5, 4 2 কত হয়? 8, 2 10 9, 4 7
28, 4 2 8, 25 হচ্ছে এটা। তাহলে 4 5 20, 5 নামলো, এই 4 5 20 কেন হলো, 4 6 24 হবে তো, 4 6 24, 25 1 হলো, দশমিক খাইয়ে একটা শূন্য নিয়ে আসছি, 4 2 8, 2 10, দশমিক শূন্য, 4 5 20। তাহলে আমার এটা উত্তর দাঁড়াচ্ছে 272, আর এখানে একটা 6.25। এই ভাগটা দেখো, এটা আনসার আসছে। ঠিক আছে, তাহলে 3/8 মূল্য আমরা কত পেলাম? 3/8 সম্পত্তির মূল্য আমরা পেয়ে গেলাম ওই টাকাটা 2726.25 টাকা। দেখে নাও ভালো করে, বুঝতে পারছো কিনা। ক্লিয়ার? তাহলে 15 অঙ্ক নিশ্চয়ই বোঝা যাচ্ছে, কিচ্ছু নয়, সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। চলো এবার আসবো আমরা 16 দাগের অঙ্কটিতে। এটা মুছলাম। এবার আসবো 16 দাগের অঙ্কটিতে। 16 দাগের অঙ্কটি এবার সলভ করব। চলো 16 অঙ্কটা সলভ করা যাক। কি বলছে একটু পড়ে ফেলো অঙ্কটা তোমরা। বলছে 76 জন শ্রমিকের দৈনিক মজুরি বলে দিয়েছে 6080 টাকা। তাহলে 52 জন শ্রমিকের দৈনিক মজুরি কথা, একদম সিম্পল ইজিয়েস্ট অঙ্ক। তো দৈনিক মজুরি এটা জানতে চেয়েছি, তাহলে ডান দিকে লিখবো দৈনিক মজুরিটাকে। ঠিক আছে, 16 অঙ্ক, এদিকে লিখবো দৈনিক মজুরি। দৈনিক মজুরি কিসের? টাকাতে দেওয়া আছে, তাই তো। আচ্ছা, আর কি দেওয়া আছে? শ্রমিকের সংখ্যা, শ্রমিক সংখ্যা কি দেওয়া আছে? শ্রমিক সংখ্যা, শ্রমিক সংখ্যা একক জন। ঠিক আছে, তাহলে দেখো 76 জন শ্রমিকের বলে দিয়েছে দৈনিক মজুরি হচ্ছে কত গেল 6080, মানে 6080 টাকা। তাহলে আমাকে জিজ্ঞেস করেছে যে কি 52 জনের মজুরি কত। এই হচ্ছে অঙ্ক। ঠিক আছে, ছক বানিয়ে ফেললে অঙ্ক ইজি ইজি হয়ে যাবে একদম। দেখো তাহলে লিখবো কি, যে 76 জন শ্রমিকের দৈনিক মজুরি সমান হচ্ছে 6080 টাকা, মানে 6080 টাকা। তাহলে একজনের মজুরি কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। তাহলে কী করবো? ভাগ করবো, 6080 ভাগ 76, এত টাকা। তাহলে 52 জন শ্রমিকের দৈনিক মজুরি কত হবে? বেশি হবে নিশ্চয়ই। তাহলে 6080 ভাগ 76 গুণ 52, তাহলে এটাকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে 6080 নিচে হচ্ছে 76 আর উপরে একটা 52। চলো এটাকে কাটাকুটি যদি করতে পারো অঙ্কটা ইজি হয়ে যাবে। দেখো 2 দিয়ে কাটছি, কিচ্ছু নয়, চাপ নেই, 2 দিয়ে কাটো। 3 এ 6, 8 এ 16, 3 দুগুণে 6, 8 2 এ 16। এটা যদি 2 দিয়ে কাটি, 13 2 এ না 13 দিয়ে নয়, 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে 4, 2 দিয়ে 4 5, 1 6 12, 26 দিয়ে 52। ঠিক আছে, আবার যদি 2 দিয়ে কাটি, 2 দিয়েটা 2 1 কে 2, 9 2 18, 19 2 38 হচ্ছে, আর এটা হচ্ছে 13 2 26। ঠিক আছে, এবার দেখো 19 দিয়ে কি এটাকে কাটবে? 19 দিয়ে দেখি আমি ভাগ করা যায় কিনা 6080-কে। তাহলে কেটে দেবো একবারে, পাশে আমি ভাগটা করে দেখে নিচ্ছি। 19 19 19 19 2 38, 3 19, 4 9 36, 6 হাতে 3, 4 1 4 3 7 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। 3 19 57, 3 খাও, 3 9 27 7, হাতে 2, 3 1 3 5, 57 হচ্ছে। ঠিক আছে, 3 এ 60, 38, 19 2 এ 38। ঠিক আছে, এই 0 এখানে 0 মিলে গেল। তাহলে 19 দিয়ে একবারে কেটে দিচ্ছি, কত পাচ্ছি আমরা এখানে? 320। তাহলে নিচের সব চলে গেল, উপরে আছে 320, আর 13 গুণ করে দাও। 320 গুণ 13
করলেই আমার 52 জনের মজুরি আমরা কত টাকা পেয়ে যাব। ঠিক আছে, চলো এটা করছি। তাহলে 320 সঙ্গে 13 গুণ করে দেবো, মানে 32-এর সঙ্গে আগে 13 গুণ করে শূন্য বসিয়ে দেবো। হ্যাঁ, 64, হ্যাঁ, গুণ 32 একে 32, 4 8 3, একটা শূন্য বসিয়ে দেবো। এটা হচ্ছে 3840, 3840 টাকা। একবার গুণটা দেখে দাও, 2 দিয়ে 4, 2 3 6, গুণ 2 2 2 1 2, 3 1 3, 4 6 2 8, আর এখানে 384 হয়েছিল, আর একটা শূন্য এখানের জন্য এটা 3840 টাকা। এটা হচ্ছে আনসার 16 দাগের অঙ্কটির। ঠিক আছে, তাহলে 52 জন শ্রমিকের দৈনিক মজুরি কত? 3840 টাকা। এইভাবে করতে হবে এখানে 16 অঙ্কটা। ঠিক আছে, তো বোঝা যাচ্ছে নিশ্চয়ই 16 অঙ্কটা। 16 অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে। তো এরপরে আসবো আমরা 17 দাগের অঙ্কটি। এটা বুঝলাম। 17 দাগের অঙ্কটিতে আসা যাক। দেখো 17 দাগের অঙ্কটা কি বলছে, একটু পড়ে শোনাচ্ছি তোমাদেরকে। যে একটি স্কুল বোর্ডিংয়ে 20 জন ছাত্রের মাসিক ব্যয়, মানে যে বোর্ডিং হয় না, যেখানে মানে ছাত্রাবাস বলতে পারো, যেখানে ছাত্ররা থাকে, মানে হস্টেল টাইপের বোর্ডিং, যেখানে পড়াশোনা করে ছেলেরা। তো এরকম স্কুল বোর্ডিংয়ে 20 জন ছাত্রের মাসিক ব্যয়, মানে মাসে খরচা হয় 20 জনের 18,000 টাকা। তাহলে 25 জন ছাত্রের মাসিক খরচ কত হবে? ঠিক আছে, ছাত্র সংখ্যা আর তাদের মাসিক খরচ বা ব্যয়, মাসিক ব্যয় জিজ্ঞেস করতে দিয়েছে, সেটাই আমরা কিন্তু ডান দিকে লিখব। ঠিক আছে, ওটাই লিখছি দেখো। তো 17 অঙ্ক। তাহলে একদিকে মাসিক ব্যয় কত টাকাতে দেওয়া আছে, আর একদিকে লিখব ছাত্র সংখ্যা। ঠিক আছে, জনে দেওয়া আছে এককটা। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখব 20 জনের মাসিক ব্যয় কত? 20 জনের মাসিক ব্যয় হচ্ছে তোমার 60-80 টাকা। 60 না 18,000 টাকা দেওয়া আছে, 18,000 টাকা। তাহলে 25 জনের মাসিক ব্যয় কত হবে হিসাব করতে বলেছে। তো করবো কিভাবে? সিম্পল অঙ্ক। লিখবো যে কি 20 জন ছাত্রের মাসিক ব্যয় সমান 18,000 টাকা। তাহলে একজন ছাত্রের মাসিক ব্যয় হবে কত? কম হবে নিশ্চয়ই, 20 জনের যা হয় একজনের তার থেকে কম হবে। তাহলে 20 দিয়ে ভাগ করে দেবো এটাকে। তাহলে 18,000 ভাগ 20 টাকা একজনের পেয়ে গেলাম। তাহলে 25 জনের বার করবো কীভাবে? একজনের থেকে 25 জন, তাহলে 25 জনের নিশ্চয়ই বেশি হবে। তাহলে বেশি হলে গুণ করে দেবো। 18,000 ভাগ 20 গুণ 25, এটা ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। তাহলে 18,000 বাই 20 গুণ 25, চলো এটা ক্যালকুলেশন করলে আমার আনসার চলে আসবে। দেখো এই শূন্য একটা উড়িয়ে দিলাম, 2 দিয়ে কাটছি, 2 9 18, দুটো শূন্য। ঠিক আছে, তাহলে 900 হলো এটা। আচ্ছা এবার তো এটা 9-এর সঙ্গে যদি 25 গুণ করি কত হবে? 5 9 45, 5 হাতে থেকে 4, দেখুন 18 আর 4, 18 19 20 21 22, 225 হচ্ছে। আর এখানে আমার দুটো শূন্য আছে। তাহলে আমরা কত পেলাম? 25 জন ছাত্রের মাসিক ব্যয় 22,500 টাকা। এটা তোমাদের আনসার। ঠিক আছে, উত্তরটা লিখে নেবে যে 25 জন ছাত্রের মাসিক ব্যয় হচ্ছে তোমার এই টাকাটা, 22,500 টাকা। আশা করছি বোঝা যাচ্ছে অঙ্কটি। দেখো একটুও কিন্তু জটিলতা নেই অঙ্কের মধ্যে, একদম ইজি একটি অঙ্ক। আশা করছি বুঝতে পারছো। ঠিক আছে, ক্লিয়ার? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। তত অবধি তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।